জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমাদের সঙ্গে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। এনসিপি এখনও নিবন্ধন পায়নি, অনুষ্ঠানে আসতেও দেরি করছে, ভোটের মাঠে তারা কেমন করবে ঠিক জানি না। জোনায়েদ সাকি, আপনাকে ইদানিং ফোন করলে অধিকাংশ সময় আপনি বলেন এলাকায় আছেন, শোতে উপস্থিত থাকতে পারবেন না, আপনাকে আমরা মিস করেছি কয়েকটি শোতে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খোঁজ নিয়েও দেখা গেছে আপনি এলাকায় সময় দেন বেশ। বিএনপি কি তাহলে আপনার জন্য আসনটি ছেড়েই দিয়েছে, আপনাদের সেটেলমেন্ট হয়ে গিয়েছে এরকম কিছু? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা গণসংহতি আন্দোলন একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, আমাদের একটা মঞ্চ আছে গণতন্ত্র মঞ্চ, যেখানে আরও 5টি রাজনৈতিক দল আছে। আমরা বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী একটা যুগপৎ আন্দোলনে ছিলাম, যার যার অবস্থান থেকে, কিন্তু একটা লক্ষ্য ছিল একদিকে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো, অন্যদিকে একটা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার করা, একটা গণতান্ত্রিক রূপান্তর করা, নতুন বন্দোবস্ত তৈরি করা। সেজন্য আমরা 31 দফা একটা কর্মসূচিতে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছিলাম। তো সেই ধারাবাহিকতার ব্যাপারে আমাদের স্লোগানটা হচ্ছে যে রাজনৈতিক উত্তরণ, মানে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থাটা যতটা সম্ভব বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্ম দিতে হবে, এবং যেইখানে আমাদের সকলেরই ভূমিকা রাখতে হবে। এটা একটা কালেকটিভ লড়াই ছিল, সম্মিলিত বিজয় হয়েছে, সম্মিলিত ভূমিকা রেখেই এই নতুন গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের পৌঁছাতে হবে। সেটা করার জন্য ন্যূনতম একটা জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে, যার ফলে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার জন্যই মূলত লড়াই করি। সেই দিক থেকে ধরুন, এখন ঐকমত্যের অধীনে প্রতিদ্বন্দ্বিতাকে রাখি, প্রতিদ্বন্দ্বীকে ঐকমত্য ছাড়িয়ে যেভাবে আমরা দেখছি বিভিন্ন দল করছেন আর কি, এটা পুরনো বন্দোবস্ত আমরা মনে করি, পুরনো রাজনীতি। হ্যাঁ, এই মুহূর্তে যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা নেই। তার ফলে হয়তো মনে হবে যে কেউ আমাদের বোধহয় বেশি মিত্র, কেউ কম মিত্র, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা স্বতন্ত্র দল, আমরা এখনো স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে, জোট হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আগামী চেষ্টা করছি 300 আসনেই গণতন্ত্র মঞ্চ থেকে প্রার্থী দেওয়া। তারেক রহমান চিঠি দিয়ে বা বিএনপি থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল না যে ওই এলাকাগুলো বা আসনগুলোতে আপনারা, এরকম কোনো চিঠির খবর আমি জানি না। আমরা যেটা মনে করি, শেষ করে আমি নির্বাচনী প্রচারণা বা আপনাদেরকে নির্বিঘ্নে যেন ওইসব এলাকাতে মোটেই নির্বিঘ্নে কেউ কিছু করতে পারছে না, যেখানে প্রত্যেকটা জায়গাতেই রাজনৈতিক, এটা আমরা আকাঙ্ক্ষা করি এবং আমরা আহ্বান জানাই যে রাজনৈতিকভাবে আমরা যখন কাজ করব, প্রত্যেকেই যাতে একটা রাজনৈতিক পরিবেশ থাকে, একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা থাকে, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যাতে জবরদস্তি রূপ না নেয়। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আছে। আপনি আপনার এলাকায় আগে যে নিয়মিত হয়েছে, সারা দেশে আমরা অর্গানাইজেশন গড়ে তোলার চেষ্টা করছি, সারা দেশে আমরা সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি, এবং আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি। বাঞ্ছারামপুর, নবীনগর, সদর, সেটা তো নির্বাচনকে সামনে রেখে, নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখে আপনি জনগণের সঙ্গে সংযোগ বাড়িয়েছেন বা প্রচারণা করছেন, সেই নির্বাচনটা হবে তো ফেব্রুয়ারিতে? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত নির্বাচন এই মুহূর্তে। এবং আমি আবার বলি, শুধু নির্বাচন নয়, বিচার সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যে কোনো তৎপরতা এইটাকে ক্ষতিগ্রস্ত করবে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন, এবং সেই তৎপরতাকে আমাদের সম্মিলিতভাবে রুখে দেওয়া দরকার। আমরা যেটা বলেছি, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করবে 300 আসনে নিজেদের জায়গায় দাঁড় করাবে। নির্বাচনী যে সমঝোতা,
কারোর সাথে আরও ফার্দার ঐক্য হবে কিনা, গণতন্ত্র মঞ্চ কারোর সাথে ঐক্যবদ্ধ জায়গায় যাবে কিনা, আসন সমঝোতা করবে কিনা, এটা আসলে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো আলোচনার মধ্যে আসেনি। আশা করি নির্বাচন যত এগোবে, সামনে তফসিল আসবে, তখন আমরা এই আলোচনাগুলোকে আরো সুস্পষ্টভাবে করতে পারবো। এই মুহূর্তে প্রধান মনোযোগ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন এবং বিচার সংস্কার নির্বাচন। জি, আজিজুল বারী হেলাল, ফেব্রুয়ারিতে নির্বাচন, পরের সরকারের নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না, প্রধান উপদেষ্টা বলেছেন। বিস্তারিত একটু বলছি। ঠিক অনেকটা আগের কথাই পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই বার্তাই বৈশ্বিক পরিমণ্ডলে তিনি বলেছেন। এমনকি নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই তাকে দেখা যাবে না। প্রধান উপদেষ্টার লেখা একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেসারাট নিউজ। সেখানে সরকারের আগামী পরিকল্পনা, অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে। তারপরেও বিএনপি কেন ষড়যন্ত্রের গন্ধ পায় এবং বিএনপি কেন বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর জন্য নানান ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে? ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে গণ অভ্যুত্থানের আমরা যে ঐক্যবদ্ধ শক্তি ছিলাম আমরা সবাই, কিন্তু যখনই দেখলাম যে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা হলো, তখন বিভিন্ন রাজনৈতিক দল একটা কখনো বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, আবার বলছে যে গণপরিষদ নির্বাচন হবে, আবার কখনো বলছে গণভোট হবে। এরকম বিভিন্ন বাইনারি তারা নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর জন্য তুলছে এবং অনেকে বলছে যে ভোট হতে দেওয়া হবে না। এই জন্য আমরা এই জন্য আমরা বলেছিলাম যে এই কথাটা বলা মারাত্মক হুমকি আমাদের সার্বভৌমত্ব এবং 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, এটার জন্য মারাত্মক হুমকি এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে আমরা যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট সেটার জন্য একটা হুমকি। কারণ কি আমাদের এই পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে মেনে নেয়নি এবং যে পরাজিত মাফিয়ারা তারা কিন্তু মারাত্মক জীবাণুর মতো আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে। এবং সবচেয়ে বড় সংবাদ হলো যে দিল্লিতে এই পরাজিত সরকার একটা অফিসও খুলেছে, সেখান থেকে তারা বিভিন্ন রকম বয়ান বক্তব্য দিচ্ছে। আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তার সেই বক্তব্যের সাথে মিলে যায়। যেমন বলছে যে হাসিনা কিন্তু বলছে, গতকাল ক্যাপিটাল পত্রিকায় দেখলাম যে ইউনূসের আন্ডারে নির্বাচন হতে দেওয়া হবে না, ইউনূসের আন্ডারে নির্বাচন হবে না। এখন যদি কোনো দল বলে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না পিআর পদ্ধতি ছাড়া, তারপরে আপনার গণভোট, গণপদ্ধতি, এগুলো বললে কিন্তু তখন আমাদের সন্দেহ জাগে যে আপনাদের দুই পক্ষের বয়ান কি এক হয়ে যাচ্ছে কিনা, এই জন্য সংশয়। তবে আমরা যেটা বলছি যে লেভেল প্লে, আজকে দেখলাম এই যে আরাফাত ইয়াসিনদের দল যে জামাত ইসলাম, তারা কিন্তু বলছে যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা, যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এটা আমরাও বলছি, সবাই বলছে। সুতরাং আমাদের আজকে আলোচনাগুলো হওয়া উচিত, নির্বাচন হতেই হবে ফর দ্য সেক অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ডেমোক্রেসি। কিন্তু নির্বাচনটা যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, হাসিনার মতো আমিরামিনারও নির্বাচন না হয়, হাসিনার মতো আপনার দিনের ভোট রাতে আরও যে সমস্ত ভোটারবিহীন, এইগুলো যেন না হয়। এবং আপনি যদি পার্টিসিপেটারি নির্বাচনটা না করেন, অর্থাৎ এই নির্বাচনকে ডক্টর ইউনূস যেটা বলেছে ঐতিহাসিক নির্বাচন, আর ঐতিহাসিক নির্বাচন যদি দেখা যায় যে শেখ হাসিনাও তো ঐতিহাসিক নির্বাচন করেছিল, রাতের ভোট, দিনের ভোট রাতে, ভোটারবিহীন, তারপরে আমিডামি, ঐতিহাসিক নির্বাচন। আমরা চাচ্ছি সুষ্ঠু গ্রহণযোগ্য ঐতিহাসিক নির্বাচন। এই ব্যাপারে এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, গণসংহতি বলেন, সমস্ত দল আমরা সবাই ঐক্যমত হওয়া উচিত যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনটা হতেই হবে। এটা আমাদের গ্রেটার স্বার্থে, দেশের স্বার্থে নির্বাচন হতে, নির্বাচনকে হতে দেব না, পিছিয়ে দিয়ে হবে, তখনই কিন্তু আমাদের সন্দেহ হয়। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি পরামর্শ দেন জনপ্রতিনিধি হতে পিআর নয়, জনগণের মুখোমুখি হওয়ার। তারেক রহমান সাহেব অবশ্য নাম না বললেও এটা বলেছেন বাস্তবতার আলোকে এক সময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে সমাধানের পথে আসবেন। আপনারা কি এনসিপিকে সাথে নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন? ঘোলাটে পানিতে ঠিক কী ধরনের মাছ আপনারা শিকার করবেন বলে প্ল্যান করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক এবং বিজ্ঞ আলোচক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, পানি ঘোলাটে করে মাছ শিকারের জন্য নয়, বরং বাংলাদেশের 53 বছর রাজনীতির ইতিহাসে নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন এনে কালো টাকা, গুন্ডা হুন্ডা মার্কা যে রাজনীতি,
ব্যালট ছিনতাইয়ের রাজনীতি এবং নির্বাচন করতে গিয়ে পারস্পরিক দ্বন্দ্ব কে প্রার্থী হবে এই সংঘর্ষে নিহত হওয়ার যে রাজনীতি, এই রাজনীতি থেকে উত্তরণের জন্য পিআর পদ্ধতি নির্বাচনের দাবিটা সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনে যখন থেকে আলোচনা হচ্ছিল তখন থেকে জামাত ইসলামের দাবি তুলে নিয়ে আসছে। আর এই দাবি শুধুমাত্র যে এখনো তোলা হচ্ছে তাই নয়, জামাত ইসলামী 5 আগস্টের পরবর্তী 2 মাস পরে যে 41 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উত্থাপন করেছিল, সেখানেও কিন্তু পিআর পদ্ধতির কথা জামাত ইসলামীর এই 41 দফার মধ্যে ছিল। এর আগে 1992 সালে জামাত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান শহীদ তিনি তার লেখনীর মাধ্যমে বইয়ের প্রকাশ করেছেন। অধ্যাপক গোলাম আজম এই থিওরিটা প্রথম উত্থাপন করেছিলেন। সুতরাং এই বিষয়গুলো হঠাৎ করে আসা কোনো বিষয় না। এখন কেন জামাত ইসলামী সহ অনেকগুলো দল এই ইস্যুতে কথা বলছে, আন্দোলন করছে, এটা আপনি এনসিপির কথা বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের কথা বলেন, আমরা বলছি যে যেই তরি বা যেই পদ্ধতি দিয়ে আমরা বারবার নদী পার হয়েছি, নির্বাচনী বৈতরণী পার হয়েছি, সেখানে প্রতিবারে কথা আসছে, বিতর্কের কথা আসছে, সেই জায়গায় একটা পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতি উন্নত পদ্ধতি হতে পারে, এই জায়গাগুলোতে বেড়ে আসা সম্ভব হতে পারে। দেখেন 2024-এর নির্বাচনে আমি এবং ডামি নির্বাচন ছিল, তারপরেও আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে 150 জন নিহত হয়েছে। এখানে আভ্যন্তরীণ কোন্দলে যারা নিহত হয়েছে তার মধ্যে পথচারীও ছিল, সাধারণ জনগণও ছিল, কিন্তু কোন্দল করেছে তারা। আমরা আশঙ্কা করছি যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে প্রার্থীর দ্বন্দ্বে এই ঘটনা আবার ঘটতে পারে এবং সেটা এখন ব্যাপক আকার ধারণ করতে পারে। আপনি সমকালের রিপোর্টে দেখেছেন 9 মাসে বিএনপির 150 জন নিহত হয়ে গেছে, এখনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। তাতেই এই যে খুনোখুনির রাজনীতি, এই রাজনীতিটা কেন হয়? যখন মফস্বল থেকে বা গ্রামীণ পর্যায় থেকে কোন একটা নির্দিষ্ট আসনে কে প্রার্থী হবে সেটা নিয়ে যখন দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায়, এই সংঘাতগুলো তখন বেশি ঘটে। এই জন্য জাতির বৃহত্তরের স্বার্থে আমরা একটা নতুন ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছি। আমরা 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশের মাধ্যমে ডিক্লেয়ার করেছি। এর পাশাপাশি সভা, সমাবেশ, সেমিনারের মাধ্যমে, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে তুলে ধরেছি। এবং ইতিমধ্যে ব্র্যাকের যে একটা জরিপ হয়েছে সেখানে 71% জনগণ এই জরিপে, আমি তো যতদূর জানি এটা সুজনের, আচ্ছা হতে পারে সুজন বা ব্র্যাক যে জরিপ করেছে সেখানে 71% পিয়ারের পক্ষে এসেছে। সুতরাং পিয়ারের পক্ষে জনগণের সাড়াও পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি এই জায়গায় আরাফাত আপনি বলছেন পিয়ারের পক্ষে, কিন্তু সেই জরিপে স্পষ্ট বলা আছে সেটা উচ্চ কক্ষে পিয়ার চায় 71% মানুষ। আপনারা তো নিম্ন কক্ষেও যাচ্ছেন এবং সেটার জন্য সেটারই আসলে বিএনপি যে জরিপের ব্যাপারে প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে জরিপ কি মাথায় দেয় না খায় না কি জনগণ কিছুই জানে না, তো সেই জরিপে দেখা যায় উচ্চ কক্ষ হলো তো 71% আছে। এখন জনগণের কাছে তো জানতে চাওয়া উচিত, বলতে মানে জানার সুযোগ দেওয়া উচিত যে জনগণ এই ব্যাপারে কি বলে। আপনারা দেখেন বাংলাদেশের রাজনীতিবিদ যারা, সেটা যাচাই করার একমাত্র উপায় তো ভোট। না সেটা যাচাই করার উপায় বলছে যে এখন যে সংস্কার হচ্ছে, আপনি প্রথম দফায় 40 দিন, দ্বিতীয় দফা 26 দিন আলাপ আলোচনা করে কিছু বিষয় ঐক্যমত প্রকাশ করলেন, সেই বিষয়গুলো তো জাতির সামনে এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়া, আইনি ভিত্তির মধ্যে যায়নি। আমরা বলছি সে প্রক্রিয়া সহ পিআর পদ্ধতি সহ সার্বিক বিষয় যদি অধ্যাদেশ জারি হতে পারে, গণভোট হতে পারে, এর মাধ্যমে জনগণ রায় দিতে পারে যে আসলে বাংলাদেশের নির্বাচনে যে হত্যার সংস্কৃতি, হুন্ডা গুন্ডার ভোটের সংস্কৃতি, ব্যালট ছিনতাইয়ের সংস্কৃতি, নমিনেশন বাণিজ্যের সংস্কৃতি, এই জায়গাগুলো উত্তরণের জন্য পিআর পদ্ধতি একটা মুখ্য পদ্ধতি। আমি আসছি ইয়াসিন আরাফাত, আরো প্রশ্ন নিয়ে আসছি। মুশফিকুস সালেহীন, আপনি একটু দেরি করে এসেছেন। আমি আসলে একটা মন্তব্য করেছি অনুষ্ঠানের শুরুতেই, আপনি নিশ্চয়ই পরবর্তীতে অনুষ্ঠানটি যখন দেখবেন আপনি শুনে নেবেন। আপনার অনুপস্থিতিতে মন্তব্য করেছি বলে আমি আসলে ডিসক্লেইমার দিলাম। সালেহীন, রাজনীতির নতুন প্রেক্ষাপটে এবার নতুন জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এর মধ্যে অনেকটা এগিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও জামায়াতের কৌশলগত নির্বাচনে জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা দুজনেই নায়েবে আমির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও, আমি শেষ করি, এর সাথেও জোট নিয়ে আলোচনা চলছে। জামায়াতের এরই মধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এনসিপি তাহলে জামায়াতের সাথে জোট করছে এবং সেটার 50% কাজ এগিয়ে গেছে। আপনারা ঘোষণা কবে দিবেন এই বিষয়ে? নিবন্ধন পাওয়ার পর?
আচ্ছা, ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা রয়েছেন সকলকে, এবং আপনার প্রতি দুঃখ প্রকাশ করছি কিছুটা দেরি হয়ে গেছে। আমি পিসিআরে বসে আপনার কমেন্টটা শুনেছি। তো যেটা বলতে চাচ্ছিলেন যে কবে ঘোষণা দিব, এটা আমার মনে হয় জামাতে ইসলামীর ওনারা ঘোষণা দিতে পারেন, কারণ ওনাদের দিক থেকে বোঝা যাচ্ছে মানে যদি এই রিপোর্টটাকে ওনারা এন্ডোর্স করেন যে তাহলে হয়তো ওনাদের দিক থেকে ওনারা 50% এগিয়েছেন। আমাদের দিক থেকে আমরা এই ধরনের কোনো আলোচনায় যাইনি এবং এই ধরনের কোনো ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট এখনো 0%। এই ধরনের কোনো প্রেক্ষাপটও এখনো তৈরি হয়নি, কেননা আমরা এখনো নির্বাচনী জোটে যাওয়ার আগে সংস্কার কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে ঐক্যমত আমাদের বিভিন্ন দলের সাথে রয়েছে। সেটা আসলে বিভিন্ন দলের সাথে আপনারা দেখেছেন ঐক্যমত কমিশনের বৈঠকের মধ্যেই বিভিন্ন বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু এর বাইরে নির্বাচনী জোটের ব্যাপারে আমরা এখনই ভাবছি না, কেননা আমরা নির্বাচনী জোট নিয়ে তখন ভাববো যখন আগামী নির্বাচনটা আসলে কি রকম হবে সেটা নিয়ে আমরা পরিষ্কার একটা ধারণা পাবো। আগামী নির্বাচন কি আসলে দুটো হাউসে হবে, মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে, নাকি আগামী নির্বাচন আগের সিস্টেমে হবে? আগের সিস্টেমে নির্বাচন হলে সেই নির্বাচনে আমরা যাবো কিনা সেটা নিয়েও আসলে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে। সো এই কারণে এখনই আমরা আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় এসেছে বলে মনে করি না। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমাদের স্বকীয় যে রাজনৈতিক ধারা আমরা নির্মাণ করতে চাই, সেই স্বকীয় রাজনৈতিক ধারা নির্মাণ করে যদি ভবিষ্যতে কখনো কেউ, সেটা যে কেউ হতে পারে, আমরা বিবেচনা করতে পারি যে তাদের সাথে আমরা নির্বাচনে এই ক্ষেত্রে যাবো কিনা, কিন্তু সেটা নিয়ে ভাবারও সময় এখন সালেহী নির্বাচনে যাবো কিনা এই কথাটি আজকে তারেক রহমান সাহেব যখন বলেছেন বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, তার এই আশঙ্কার সঙ্গে মিলে যায় কিনা আপনার এই কথাটা? প্রথমত ওনার যে প্রিমাইজ, উনি যে ধরে নিচ্ছেন যে বিএনপি আসলে, মানে ওনার কথা শুনে এটা এরকম মনে হতে পারে যে আসলে বিএনপি মনে করছে বিএনপি জিতে যাবে। বাস্তবতা কি আসলে এরকম কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বিএনপি সর্বশেষ 2008 সালের নির্বাচনে কত % ভোট পেয়েছিল? সম্ভবত 32 বা 33। আমি ধরে নিতে পারি যে গত 10 বছরে, অবশ্যই 15 বছরে একটা জনপ্রিয়তার হার হয়তো বেড়েছে, কিন্তু আবার এটাও সত্য গত 10-15 বছরে বিএনপির নেতৃত্বে বারংবার আন্দোলন করেও এই ঈদের পরের আন্দোলনগুলো সফল হয়নি। তো সেই কারণে বিএনপির যেই আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা কতটুকু বাস্তবতার সাথে মেলে, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। তাই প্রশ্নটা আসলে বিএনপিকে ঠেকানোর বিষয় না। মানে আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, ধরুন আমরা একটা নবীন রাজনৈতিক দল হিসেবে এটা 1 বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার যেই আলাপটি, এটা অনেকেই বলতে পারেন এটা আসলে উচ্চাভিলাষ, বা এটা আসলে অনেকে মনে করতে পারেন অসম্ভব। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল রাজনীতিটার যেই জায়গাটায় করছি, এনসিপির আপনি যদি ফরমেশন দেখেন, আপনারা যদি যারা অতি পরিচিত সামনের 8-10 জন মানুষ, এর বাইরে যদি আপনি এখানে যে 200 মানুষের অন্তত সেন্ট্রাল কমিটির ফরমেশন দেখেন, এখানকার অনেক মানুষেরই নির্বাচনের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না। এইখানে আমরা এসেছিলাম কেননা আমাদের মনে হয়েছিল এটা একটা ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমটাকে একটা ইতিবাচক রূপান্তর করার। সে কারণেই আমরা এই রাজনীতিতে এসেছি, এবং সে কারণে আমরা মনে করি যে এই যে জোটের পাওয়ার, পুরনো পাওয়ারের যে গেম, সেই গেমে ঢোকার চেয়ে আমরা পাওয়ারের গেমে একটা ব্যালেন্স আনা প্রয়োজন মনে করি। সে কারণে কিন্তু আমরা সংস্কারের উপর বারবার জোর দিচ্ছি। আমরা যখন বলছি যে সংস্কার, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, এইটা বিএনপি গত আগস্ট মাস থেকে যা ঘটেছে, মানে ওনারা তো 6 তারিখেই বলেছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে। পরবর্তীতে জনগণের মনোভাব বুঝে ওনারা বিষয়টাকে আস্তে আস্তে সরে এসেছেন, কিন্তু তারপর থেকে যত রকম সংস্কারের আলাপ দেওয়া হয়েছে সবগুলোতেই ওনারা এক ধরনের জুজুর ভয় পেয়েছেন এবং ভয় দেখিয়েছেন যে নির্বাচন পেছানো ষড়যন্ত্র। কিন্তু আমরা দেখছি যে ডক্টর ইউনূস গত ডিসেম্বরে দাঁড়িয়ে যেই উইন্ডোর ভিতরে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে বলেছিলেন, সেই উইন্ডোর ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, এবং সেখানে ওনাদের প্রেফার্ড যে টাইম, সেখানেই নির্বাচন হচ্ছে। তার মধ্যে কিন্তু কি কি বিষয়ে সংস্কার হওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা মোটামুটি এক ধরনের ঐকমত্যে পৌঁছে গেছি, কয়েকটা বিষয় বাদে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা বারবার আলাপ করি যে আমরা ফেব্রুয়ারিতে কি হবে, কিন্তু আলাপটা হওয়া উচিত যে আগামী 5 মাসে কি হবে। আগামী 5 মাসে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে কি কোনো সমস্যা রয়েছে? সেই সমস্যা তো আমরা দেখছি না। আমরা মনে করছি যে যেই বিষয় একমত হয়ে গেছে সেই বিষয়গুলো আপনি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করে ফেলেন। ইনফ্যাক্ট আমরা বলছি যে আগামী জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথেই হতে পারে, যেটার উদাহরণ আমরা দেখিয়েছি বাংলাদেশে রয়েছে, ভারতের রয়েছে, পাকিস্তানের ক্ষেত্রে রয়েছে। তার মানে বিএনপি যদি ধরেও নেই ক্ষমতায় যাবে, মানে আগামী নির্বাচনে জিতবে, তারপরে ওনারা নির্বাচনে যাবেন, রাষ্ট্রের দায়িত্ব নেবেন, সেই সাথে গণপরিষদ ফাংশন করবে, কোনো সমস্যা নাই। তাই বিএনপি যেই আশঙ্কাটা করছে এটা সম্পূর্ণ অমূলক, এবং আমরা মনে করি যে আসলে এখনকার সময়ের সংস্কারের যে প্রয়োজনীয়তা, বিএনপি অবভিয়াসলি 31 দফা দিয়েছেন, 31 দফা দেওয়ার ক্ষেত্রে সাকিব ভাইদেরও একটা বড় ভূমিকা ছিল ওনারা একসাথে আসার ক্ষেত্রে। তো কিন্তু আমরা যে পরিমাণ চেঞ্জ চাই, বিএনপি সেই চেঞ্জের মাত্রাটা ওনারা ওইভাবে উপলব্ধি করেন না। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমাদের উল্টা মনে হয় যে ওনারা সংস্কার বিরোধী হয়ে যাচ্ছেন।
জুনায়েদ সাকি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওদিকে পিআর পদ্ধতি নিয়ে সুজনের একটি জরিপ, সেখানে দেশের ৭১% মানুষ সংসদের উচ্চকক্ষে পিআর চায়। দেশের ৭১% মানুষ যখন উচ্চকক্ষে পিআর চাচ্ছে, জনগণের অধিকার পরিপূর্ণ হবে না জেনেও দেশে এত সংখ্যক মানুষ কেন পিআর চাচ্ছে, কি মনে হয় সেটা নিয়ে আপনারা কোনো ওয়ার্কআউট করেছেন কিনা, কোনো কাজ করেছেন কিনা? মানে পিআর পদ্ধতিতে দেশের মানুষের অধিকার পরিপূর্ণ করতে পারবে না বলে আপনার দল মনে করে কিনা? ধন্যবাদ। দেখুন, পিআর বিষয়ে আমরা আমাদের অবস্থান তো দীর্ঘদিনের, আমরা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা উত্থাপন করেছি এবং আমরা বলেছি যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি একমাত্র উদাহরণ নয়। ফলে পিআর পদ্ধতি মানে এই যে দুটো মিক্সিং পদ্ধতি আছে বিভিন্ন দেশে, আমাদের সেই জায়গায় অধিকতর প্রতিনিধিত্বের জন্য দরকার। কিন্তু এই বিষয়ে আমরা যখন একটা ঐকমত্যের ভিত্তিতে একটা কর্মসূচি প্রণয়ন করছিলাম ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময়, সেই সময়েই এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি, যার ফলে আমরা এটাকে আপাতত রেখে, এটা দলীয় তৎপরতা রেখে আমরা ঐক্যবদ্ধ জায়গাটাকে গুরুত্ব দিয়েছি, কেননা ফ্যাসিবাদের পতনই আমাদের মূল লক্ষ্য ছিল, অন্যতম মূল লক্ষ্য ছিল। এবং এটা তো ঠিকই যে যেমন ধরুন আমরা তো চাইলেই আর আমাদের চাওয়া দিয়ে এই সমস্ত বাংলাদেশ বদলে দিতে পারি না, যতক্ষণ না পর্যন্ত আমরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছি। এখন এই ক্ষেত্রে রাস্তা আছে দুটো, হয় আপনি একটা বিপ্লবী অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ডিটারমিনিং ফ্যাক্টর, আবারও বলি নির্ধারক নেতৃত্ব কর্তৃত্ব হিসেবে হাজির হবেন, সমস্ত দেশের উপরে আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব কায়েম করতে পারবেন। যদি পারেন তাহলে আপনি আপনার টার্মসে অনেকগুলো পরিবর্তন করতে পারেন। আরেকটা হচ্ছে যদি না, কোনো একক শক্তি নেতৃত্ব এবং কর্তৃত্ব কায়েম যদি করতে না পারে, যদি এটা সম্মিলিত হয়, তখন আমরা কালেকটিভলি অ্যাডভান্স করবো কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে। তাহলে আমাদের ঐকমত্য কিংবা সমঝোতা যতটুকু হয়েছে সেটা যাচ্ছে, যেগুলোতে সমঝোতা হচ্ছে না এটার মীমাংসাটা করবে কে? একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই মীমাংসাটা করবে কে? আপনি আরেকটা বিপ্লব করতে পারেন, অ্যাটেম্প নেন, বিপ্লব করেন। আর যদি আপনি মনে করেন যে না, বিপ্লব আমরা ঠিক আছে করব, কিন্তু এটার মীমাংসার আরেকটি পথ হচ্ছে নির্বাচন, তাহলে আপনি যেসব বিষয়ে একমত না, ধরেন আমাদের দলের যা প্রস্তাব, আমরা সেটা ইলেকশনে যাব, ইলেকশনে যদি জনগণ আমাদেরকে বিজয়ী করে আমরা সেটা বাস্তবায়ন করব। বিএনপি মনে করছে পিআর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে না, বাকি অনেক দল মনে করতে পারে যে পিআর দিয়ে কাজ হবে, তো তারা ইলেকশনে যাবে। ইলেকশন মানুষ যদি ৭১% মানুষ মনে করে তাদেরকে ভোট দেয়, তাহলে তারা সেই পিআর ব্যবস্থা বাংলাদেশে চালু করবে। এইটা হচ্ছে বন্দোবস্তগত, শাসনতান্ত্রিক এবং পুরো সাংবিধানিক গঠনগত একটা পরিবর্তন। এই পরিবর্তনে জনগণের অংশগ্রহণ ছাড়া পরিবর্তনটা হয় না। মানে আমি আমার খেয়াল খুশি মতো কথা বললে কিন্তু হবে না। ফলে আবারও বলছি, রাস্তা দুটো, কেউ পথ বেছে নিতে পারে। আরেকটা পথ হচ্ছে ইলেকশন, যে ইলেকশনটা বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে, ভূ রাজনৈতিক দিক থেকে, সমভ্যন্তরীণ দিক থেকে এই মুহূর্তে খুব প্রয়োজনীয় আমরা মনে করি। ফলে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে ব্যবস্থাকে সমর্থন বেশি করবেন তারাই বিজয় অর্জন করবেন, তারাই সেই ব্যবস্থা করবেন। যদি কথার কথা ধরুন আমি পিআরের পক্ষে বললাম, আমরা পিআরের পক্ষে বললাম, জনগণ আমাদেরকে বিজয়ী করলো না, তাহলে আমরা কি করবো? আমরা এটা নিয়ে লড়াই চালিয়ে যাব। আর যদি এইটাই আমাদেরকে বিজয়ী করে, এটা হবে যারা মনে করছে পিআর দিয়ে আকাঙ্ক্ষা হবে না, তারা তখন তাদের অবস্থা নিয়ে লড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে বলবেন না এটা ঠিকই ও বলেছে যে বিএনপি ধরেই নিচ্ছে বিএনপি জয়লাভ করবে, আপনি বলছেন যে কথাটা সঠিক নয়, কিন্তু আসলে যখন আবার প্রশ্ন আসছে যে জনগণ ঠিক করুক কোনটা ঠিক বেঠিক, তখন আপনারা ধরে নিচ্ছেন বিএনপি জিতবে। তো এই জায়গাটা ঠিক নেওয়াটা ঠিক হবে না। আমরা জনগণকে মানে জনগণ যে রিপাবলিকের মধ্যে জনগণই ক্ষমতার কেন্দ্র, তাদেরই নির্ধারক শক্তি, তাদেরকেই বিচার্য ভার দিতে হবে, তারা ভোটের মাধ্যমে সেটা করবেন এবং সেইখানে সমস্ত জনগণের অংশগ্রহণের জায়গাটা তৈরি হবে। কারণ একটা রিপাবলিকে আপনি ইচ্ছামতো নাগরিক ঠিক করতে পারেন না। আর যদি মানে ওই যে যদি আপনি ইনক্লুসিভ না করে আপনি মনে করেন না আমার পছন্দ অনুযায়ী নাগরিকরাই নাগরিক, বাকিরা নাগরিক নয়, তাহলে আপনি আবারও ফ্যাসিবাদ কায়েম করছেন। ফলে সেই জায়গাটা তৈরি হওয়া দরকার। এখন এই জায়গাতে ধরেন রাজনৈতিক বিতণ্ডার যে জায়গা, আমি যে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এখানে আছেন, এটাকে তাদের তরুণদের নিয়ে রাজনৈতিক দল, সেটাকে আমরা সবসময় অভিবাদন জানিয়েছি। যে দেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হয় সেটা তার এই দেশের ভবিষ্যতের জায়গাটা অনেক স্পষ্ট হয় কিংবা আরও আশাবাদী হয়ে ওঠে। কিন্তু এই কথা যদি বলেন যে আপনারা তো ঈদের পরে আন্দোলন, ওই আন্দোলন, এই আপনারা তো আন্দোলন করে সফল হন নাই,
ব্যাপারটা অ্যাজ ইফ যেন জুলাই আকাশ থেকে এসে নেমে এসছে এবং সেটা সফল হয়ে গেছে। আর এটার সাথে এইভাবে কম্পেয়ার করা যায়, তাহলে আপনি গণ অভ্যুত্থানের গঠন কিভাবে হয়, একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়, সেই জিনিসটাকে অস্বীকার করেন। এবং এই যে 15 বছর ধরে এতগুলো মানুষের গুম খুন অত্যাচার লড়াই সংগ্রাম, তাদের দিনের পর দিন মানে আত্মত্যাগ, এই সব কিছু নাই হয়ে যায়। তো সুতরাং কোনো সংগ্রামকেই এই যে রাজনীতির এই বাকবিতণ্ডাটা সম্পূর্ণভাবে পুরনো বন্দোবস্তের, আমি এটার সাথে নোট দিয়ে রাখলাম যে এই পুরো অ্যাপ্রোচটাই সঠিক নয়। আমরা পুরো লড়াইটা এখানে হয়েছে, লড়াইয়ে জমিন তৈরি হয়েছে এবং এই লড়াইয়ে কোনো একক দলের, এনসিপির কোনো একক কৃতিত্ব নাই। এটা ছাত্র সমাজের একটা আন্দোলন থেকে তাদের উপর গুলি হয়েছে এবং সেই গুলি মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলেছে। সমস্ত অভিভাবক, সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলনকারী ছিল তারা এটার মধ্যে যুক্ত হয়ে পড়েছেন। এই সম্মিলিত উত্থান হয়েছে, তার মধ্যে ছাত্রদের একটা অংশ, উল্লেখযোগ্য অংশই তারা এনসিপি গঠন করেছেন। বাট ইউ ক্যানট ক্লেম যে এই জিনিসটা আমাদের একক জায়গা। এটা করেন যদি, তাহলে রাজনীতিতে এমন একটা আবারও মানে যে বীজ বপন করবেন সেই বীজটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয়। আমরা রাজনৈতিক মেরিট নিয়ে তর্ক করেন, বিরোধ করেন, সেটা আমরা সবসময় পক্ষপাতী। যেমন মেরিট নিয়ে বিতর্ক হচ্ছে, আপনি এই পিআর নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা রাষ্ট্র ব্যবস্থার কী ধরনের গঠন করতে চাই, এমনকি আমরা মনে করি যে গণপরিষদ হবে নাকি সাধারণ সংসদ হবে, সেখানে অ্যামেন্ডমেন্ট হবে নাকি আমাদের প্রস্তাব যেমন সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই তর্কগুলো চলতে থাকবে। দিজ আর মেরিটস। এই পলিটিক্যাল তর্ক আমাদের দেশের গণতান্ত্রিক রাজনীতিকে বিকশিত করবে। জি জি, আজিজুল বারী হেলাল, সংখ্যানুপাতিক প্রতিনিধি বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষে আসন বন্টন চান দেশের ৭১% মানুষ। দর্শকদের উদ্দেশ্যে এই জরিপটা একটু বিস্তারিত বলছি। আর একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে না পারার বিধানের পক্ষে 89%, এছাড়া 87% মানুষ চান না একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করুক। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের সুজনের এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। আজিজুল বারী হেলাল, বিএনপি পিআরের বিপক্ষে, একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিপক্ষে এবং দলের প্রধান এবং রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি না হওয়ারও বিপক্ষে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চায়, বিএনপি তার বিপক্ষে কেন? মানে যে দল পিআর সহ এই দাবিগুলো জানাচ্ছে, আপনারা তাদেরকে কেন ষড়যন্ত্রকারী বলছেন? আমরা যেটা বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, সুজন যে জরিপটা করেছে, এটা কি দেশের 12 কোটি জনগণ, 12 কোটি ভোটারের না আপনার 20 কোটি জনগণ? এটা একটা স্যাম্পল টেস্ট। আপনার কোন এক জায়গাতে হয়তো 5,000 লোক বা 10,000 লোক, তাদের মধ্যে তিনি জরিপ চালিয়েছেন। স্যাম্পল টেস্টকে উনি জেনারেলাইজ করছে যে পুরো দেশের। আজিজুল বারী হেলাল, একটু মাঝখানে বলি, আমার কেন জানি আপনার কথা শুনে সদ্য যারা ক্ষমতা ছাড়লো তাদের সঙ্গে মিল পাচ্ছি। যেই জরিপ তাদের বিপক্ষে যেত, সেই জরিপ নিয়েই তারা প্রশ্ন তুলতেন। জরিপ সম্বন্ধে ইউ হ্যাভ টু হ্যাভ আইডিয়া। জরিপটা হয় আপনার একটা স্যাম্পল টেস্ট করা, একটা স্যাম্পল দিয়ে তারপরে আপনার সেটা জেনারেলাইজ করা হয়। আবার বর্তমানে যে জরিপগুলো, এর পিছনে কিছু উদ্দেশ্য থাকে, বুঝছেন, যে আমি যে মতামতটা চাই, যে মতামতটা প্রতিষ্ঠা করব, তার পক্ষে আমি এটা জনগণকে এই 10,000 লোককে আমি বললাম যে এইটা কোনটা ভালো কোনটা খারাপ বললো। সব 10,000 লোকের মধ্যে আপনি 71%, কিন্তু আপনি যখন বলছেন দেশের 71% জনগণ, তাহলে কি এটা কন্ট্রাডিক্ট হয় না? আপনি নিজে বলেন। এখানে আওয়ামী লীগ বিএনপির বিষয় না, লজিক্যালি দেখেন। জরিপ তো আসলে 5,000, 10,000 বা 500 জনকে এখন আমাদের এখানে এবং এই সুজনের জরিপই তো আপনারা গত 15 বছর বিশ্বাস করেছেন। ছাত্র পরিসংখ্যানের ছাত্র, জরিপ বিষয়, কনসেনসাস বিষয়ে যারা লেখাপড়া করে, ডেমোগ্রাফি, জনমিতি নিয়ে যারা লেখাপড়া করে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই যে আমরা 5 জন লোক আছি, এই 5 জনে আমরা 4 জনে একটা মতে এক হলাম। কিন্তু আমাদের এই যমুনা টিভিতে দেখাচ্ছে 100 বা 150 এমপ্লয়ি আছে। এই 150 এমপ্লয়ির সাথে যখন আলোচনা করি, তখন আমাদের এই 4 জনের যে একমত, সেটা হলো না। এখন আপনি বলতে পারেন যে এই 4 জন মতামত দিচ্ছে, এটাকে জেনারেলাইজ করছি যে যমুনা টিভিতে আজকে এই সিদ্ধান্ত হয়েছে। এইটা হলো জরিপের সাথে আপনার সাধারণ জ্ঞানের পার্থক্য। আপনার যে জরিপটা করা হয়েছে সুজন থেকে, সেটা আমি তো বলছি যে 5,000 লোক বা 10,000 লোকের মধ্যে করছে। কিন্তু আপনি যখন বলছেন দেশের 12 কোটি ভোটার, 20 কোটি জনগণ, 71%, তখন কি মিসইন্টারপ্রিট হচ্ছে না? এইটা না, জরিপটা করতে, জরিপটা এইভাবেই হয়। জরিপটা এইভাবে যে দেশে আপনার কতজন বেকার আছে, তখন আমরা কি করি যে কয়েকটা প্রতিষ্ঠানে আমরা কতটা পদ আছে, কতটা লোক আনএমপ্লয় অথবা গ্রাজুয়েট হয়েছে, কতজন আনএমপ্লয়, এইভাবে একটা জরিপ আমরা করি, অর্থাৎ মোটামুটি ধারণা পাওয়া যায়। কিন্তু 20 কোটি জনগণের, 12 কোটি ভোটারের আপনি 5,000 স্যাম্পল টেস্ট, অন্তত 100টা স্যাম্পল টেস্ট করতেন, তখন কিন্তু অনেকটা জেনারেলাইজ করা যেত। সেকেন্ড কথা হলো, আপনি যা কিছুই বলেন, জরিপে বলেন বা লজিক্যালি বলেন,
যা কিছু বলেন আপনাকে তো সংসদে যে সেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে। সংসদে যাওয়ার আগে কি জন্য আপনার যেগুলো সংবিধানে পরিবর্তন করা দরকার, যেমন ও বললো যে বাইক্যামেরাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আপনার সংবিধানে লিপিবদ্ধ করতে চান তাহলে সংসদে যেতে হবে না। ও একটা ভালো প্রশ্ন করেছে যে আগামী নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে। এক্সিস্টিং পদ্ধতিতে হলে সেটা যাবে না, আর পিআর পদ্ধতিতে যদি হতে হয়, লজিক্যাল হয়, তো সংসদে সেটা পাশ করে সংবিধানে লিখতে হবে। তো তাহলে কি নির্বাচনটা আগে দরকার? এখন সেই নির্বাচনে সে যাবে না। তাহলে কি হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানের যে অনেকগুলো আপনার কারণের মধ্যে প্রধান কারণ ছিল যে মানুষ তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচন করবে, এবং শেখ হাসিনা যেটা গত 17 বছর দেয়নি সেই এবং শুধু এটা না, এই নির্বাচনটা না হলে একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে এবং একটা দুর্বল সরকার ক্ষমতায় থাকবে, এবং এই দুর্বল সরকারকে বিভিন্নভাবে আপনার আমাদের দেশের সার্বভৌমত্বকে, গণতন্ত্রকে বিপন্ন করবার জন্য আমি পূর্বে যেটা বলেছি, প্রতিবেশী রাষ্ট্র এবং দেশের মধ্যে পরাজিত ফ্যাসিবাদরা এটা করছে। সুতরাং আমাদের আগে 24-এর গণ অভ্যুত্থানের সাথে আমাদের এই নির্বাচনটা হওয়া দরকার। আরেকটা দেখেন যে ওই যে ইয়াসিন যেটা বলল যে ঐক্যমত কমিশন কিন্তু এই পিআর পদ্ধতির প্রস্তাব দেন, এটা জামাত ইসলামী প্রস্তাবটা দিয়েছে। ঐক্যমত কমিশনের যে 621 দফা, এটা না ওনারা দিয়েছে, রাজনৈতিক অঙ্গনে এটা আলোচনা হয়েছে। অর্থাৎ ঐক্যমত কমিশন থেকে, সরকার থেকে পিআর পদ্ধতিতে কথা বলা হয়নি। ঐক্যমত কমিশনে কিন্তু উচ্চ কক্ষের পিআর এর প্রস্তাব আছে। আমি ওনারা হচ্ছে নিম্ন কক্ষে, সেখানে আমি একটা বলি। তারপর দেখেন উনি ওই যে ইয়াসিন আরাফাত সবসময় বলে যে গুন্ডা গুম খুন মারামারি সন্ত্রাস, উনি কিন্তু গুম খুনের কথা বলে না, যেটা শেখ হাসিনা করে গেছে। রক্কাটার একটা সংস্কৃতি আছে বাংলাদেশে, রক্কাটার কথাও কিন্তু বলে না। আরেকটি কথা দেখেন, আমি এনসিপির উদ্দেশ্যে বলছি যে দেখেন, এনসিপিকে মনে রাখতে হবে 34 দিনের দুনিয়া কাঁপানো আন্দোলন এটা না। আপনার রাশিয়ার বিপ্লবে দুনিয়া কাঁপানো 10 দিন ছিল, আপনার এই যে সিরিয়ার বিপ্লবে দুনিয়া কাঁপানো 15 দিন ছিল। দ্যাট ডাজ নট মিন যে রাশিয়ার বিপ্লব ওই 10 দিনে হয়েছে, ওই 15 দিনে সিরিয়ার বিপ্লব হয়েছে, এটা ঠিক না। 34 দিনের বিপ্লবের পিছনে 17 বছর ইতিহাস, সেই গুম খুনকে আপনি যদি অস্বীকার করেন তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের বিপক্ষে করেন। আরেকটা কথা দেখেন, আজকে যারা গণ অভ্যুত্থানের পোস্টারবাহী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অনেকে আমরা জানি, একটা তাদের মধ্যে কেউ বেরোয় এসে আপনার একটা জাতীয় রাজনৈতিক দল করেছে এনসিপি। মনে রাখবেন যে আগামী নির্বাচনকে যদি কেউ অংশগ্রহণ না করেন একটা লেভেল প্লেইং ফিল্ড এবং যৌক্তিক থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু অনেক ইতিহাসের নায়করা কিন্তু খলনায়কে পরিণত হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় ইতিহাসের নায়করা খলনায়কে পরিণত হয়ে যায়। বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছেন। যমুনা টেলিভিশনের রিপোর্টেও আছে বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ সবাই মিলে সিলেটের পাথর খেয়েছে। নির্বাচনে পিআর নিয়ে দ্বন্দ্ব হলেও পাথর খাওয়া নিয়ে কিন্তু আপনারা আবার সবাই এক হয়ে যান, কি করে জানি। সিলেটের নতুন ডিসি মোহাম্মদ সারওয়ার, তিনি পাথর খেকোদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি যদি কঠোর হন তাহলে সর্বদলীয় ঐক্য দিয়েই কি তাকে প্রতিহত করার চেষ্টা হবে কিনা? মানে ধরেন তার বদলির জন্য সব দল মিলে সুপারিশ করলো, এরকম কিছু হতে পারে না? দেখেন, সিলেটের ঘটনায় জামাত ইসলামী সিলেট মহানগরী আজকে একটা সংবাদ সম্মেলন করেছে। যখন সিলেটে পাথর খেকো কারা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশনে রিপোর্ট আসছিল, এটাকে জেনারেলাইজ করার জন্য যে সব দলে যুক্ত, এটা বলার জন্য জামাত ইসলামীর একজনকে মনে হয় সম্ভবত বলছিলেন এই প্রোগ্রামের আগে যুক্ত করা হয়েছে। জামাত ইসলামের যুক্ত করা হয়েছে না, তাকে স্পটে জামাত ইসলামের ন্যূনতম কারো কোনো এই ধরনের পাথর আত্মসাতের সাথে কারো কোনো জড়িত নেই, এরকম কোনো প্রমাণ কোনো মিডিয়া দেখাতে পারেনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান যখন বলেছেন তখন তো সর্বদলীয় বলেছেন, জেনারেল কথা বলে শুনেন, জামাত বাদ দিয়ে তিনি বলেননি। একটা দোষে যখন দেখা যায় যে বেশিরভাগ মানুষ এই দোষে দুষ্ট, তখন আপনি সেখানে সকলকে এঙ্গেজ করে বলছেন। কিন্তু এই জায়গায় আপনাকে একটা তথ্য দিচ্ছি, যখন পাথরের এই ঘটনা ঘটছে, জামাত ইসলামী সেখানকার প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেছে পাথর উত্তোলনের বিষয়ে, কিভাবে প্রশাসনকে সহযোগিতা করে এই বিষয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করা যায়, বিভিন্ন তথ্য দেয়া, ইনফরমেশন দেয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু সেখানে কি দেখা গেল, জামাত যেটার সাথে যুক্ত নয়, আপনি এটাকে জেনারেল করার জন্য, অপরাধটাকে
লিবারেল করার জন্য আপনি জামাতের নামটা যুক্ত করে দিচ্ছেন, কিন্তু জামাত ইসলামী আজকে মহানগরী আমির ফখরুল ইসলাম তিনি স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, জামাত ইসলামের কোনো ব্যক্তি, কোনো পদধারী ব্যক্তি এবং ন্যূনতম কর্মী পর্যায়ের কেউ এই ঘটনার সাথে যুক্ত নয়। 13 আগস্ট সাদাপাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। 5 সদস্যের একটি এনফোর্সমেন্ট দল তারা ফিরে ঢাকায় কমিশনে একটি প্রতিবেদন পাঠায়। 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। 42 জনের মধ্যে জামাতের এক নামটা একটু বলেন। 42 জনের নাম তো আমার কাছে নেই, আমি রিসার্চ টিমকে বলছি ওখানে 42 জনের তালিকায় জামাতে ইসলামের যার নাম এবং যমুনা টেলিভিশনের রিপোর্টে যে ব্যক্তিকে জামায়াতের কর্মী হিসেবে যার নামটি এসেছে, নামটি আমাকে দ্রুততম সময়ের মধ্যে দিতে, নামটি আমার জেনে আসা উচিত ছিল। ডেফিনেটলি অনুষ্ঠানের মাঝখানে নিশ্চয়ই আমরা জানতে পারব। আপনি যখন আমাকে শুরুতে বলছিলেন, আমি মহানগর আমার সাথে এই প্রোগ্রামের শুরুতে কথা বললাম, আমরা কঠিন একটা স্টেটমেন্ট দিয়েছি এবং প্রকাশ্যে বলেছি জামাত ইসলামের কোনো নেতাকর্মী সিলেটে পাথর লুটের ঘটনায় জড়িত নয়। আমি আজকে টকশোর মাধ্যমে সেটা দাবি জানাচ্ছি। দেখেন, পাথরের বিষয়ে একটা কথা আসছে, কিন্তু পিয়ার আর পাথর বাংলাদেশে যখন কোনো বিষয় ঘটে, যেমন কথার কথা বলছি, আমি জনগণের পক্ষ হয়ে একটি নির্বাচনী ফর্মুলা জাতির সামনে তুলে ধরলাম, কিন্তু আমাকে কেউ মানে স্বাধীনতা বিরোধী, কেউ নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র করছে বলছেন। আজকে বাংলাদেশের নতুন একটা উত্তরণের পথ, আমি বলছি আমাকে সাধুবাদ জানানোর দরকার ছিল, আমাকে আলোচনার টেবিল আসার জন্য বলা দরকার ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি আপনি সেখানে সমালোচনা করে একইভাবে ডাইভার্সিটি করার চেষ্টা করছেন এবং নির্বাচন বানচালের ব্যাপারে ষড়যন্ত্র বলছেন। এখানে আমরা একটা বলি, জামাত ইসলামী নির্বাচনের ব্যাপারে সবার আগে প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকল আসনে জামাতের আগে কেউ প্রার্থী ঘোষণা করেনি। শুধু আমরা নির্বাচন প্রতিহত নয়, নির্বাচন কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য আমরা ভূমিকা পালন করছি। ওই পথে যাচ্ছেন। পটুয়াখালীর একটা ঘটনা বলি। পটুয়াখালীতে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামিকে জামিন দেওয়ার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনকে ঘুষ দেওয়ার চেষ্টায় ধরা পড়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রুহুল আমিন শিকদার। এই ঘটনার পরপরই জেলা আইনজীবী সমিতি তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে। অ্যাডভোকেট রুহুল আমিন শিকদার জামাতে ইসলামী পটুয়াখালী জেলার রোকন। তিনি 2025 সালে জামাতে ইসলামের প্যানেল থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধবার সকালে আসামির জামিনের জন্য বিচারকের বাসায় 50,000 টাকার একটি খাম ও মামলার নথিপত্র পাঠান ট্রাইব্যুনালের পিপি রুহুল আমিন শিকদার। এই ঘটনার পর বিচারক ঢাকা বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। জামাতের এই ঘটনা তো আপনারা নিশ্চয়ই জানেন নাকি? এটাও আসলে সংবাদ সম্মেলন করে আগেই না, পটুয়াখালীর এই ঘটনা আমার নলেজের মধ্যে নাই, থাকলে আমি স্পষ্ট বলতে পারতাম। কিন্তু একটা সিকোয়েন্স আপনাকে বলি, আপনি আমাকে এই প্রশ্নটা কেন করলেন? কারণ জামাত ইসলামের সাথে এটা যায় না। জামাত ইসলামী আদর্শবাদী রাজনৈতিক দলের জায়গা থেকে এরকম যখনই কোনো ঘটনা ঘটে জামাত ইসলামী তার বিরুদ্ধে অ্যাকশন নেই। যেমন চাঁদাবাজির ঘটনা জামাত ইসলামের ন্যূনতম কারো নাম নাই, ফেনীতে একজনের নাম আসছে, সাথে সাথে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে, সমর্থক পর্যায়ের একজন। এই জন্য জামাত ইসলামের আদর্শের সাথে যায় না বলে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে জামাতের সাথে আদর্শ তো যায় না, এই ঘটনা আসছে। যদি ওই ব্যক্তি ঘুষ দিয়ে থাকেন, যদি জামাতের কোনো রোকন পর্যায়ের নেতা থাকেন, অবশ্যই জামাত ইসলামের তার ব্যাপারে সাংগঠনিক অ্যাকশন গ্রহণ করবে। আমাদের অ্যাকশন কি? জামাত ইসলামী অ্যাকশন এরকম নয় আজকে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিলাম, 6 মাস পর আমি আবার দলে ফিরিয়ে নিলাম। এই সিস্টেম কিন্তু জামাত ইসলামের বিশ্বাস করে না। জামাত ইসলাম যার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকে, সেটা সত্যিকার অ্যাকশন নিয়ে থাকে, তাকে সংশোধনের সুযোগ জামাত ইসলামী করে দেয়। আমরা আদর্শবাদী রাজনৈতিক দলের জায়গা থেকে জামাত ইসলামের ঘুষ বলেন, সুদ বলেন, জায়গা জমি লুণ্ঠন বলেন, জামাত ইসলামের আমির 5 আগস্টের পরে প্রথম যেদিন রাতে তিনি ভাষণ দিয়েছেন, তিনি একটা কথা স্পষ্ট বলেছেন, আপনার সম্পদের উপরে আপনার উপর কেউ যদি হাত বাড়ায়, জামাত ইসলামের যদি কোনো নেতা কর্মী হয়, সে হাত সবার আগে গুড়িয়ে দিন। আমি জামাতের আমির হিসেবে নির্দেশ প্রদান করছি। সুতরাং আমাদের দলের আমিরের জায়গা থেকে, নেতৃত্বের পর্যায়ের জায়গা থেকে, বিভিন্ন জেলা, মহানগরী, উপজেলা পর্যায়ে থেকে এগুলো কঠোর নির্দেশনা দেওয়া আছে। সুদ, ঘুষ, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে জামাত ইসলামের অবস্থান আগে থেকেই জিরো টলারেন্স। জি, আমি আপনাকে নামগুলো বলছি, এখনো পর্যন্ত যতটুকু পেয়েছি আমি। যমুনা নিউজে গিয়েছে ইয়াকুব আলী জামায়াত কর্মী। দুদকের লিস্টে যেটা আছে, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন। জি, দুদকের আমরা যখন এই রিপোর্টটা সমকালে প্রকাশিত হয়েছে, সমকালে প্রকাশিত হওয়ার পরে আজকে জামাতের সেন্ট্রাল পর্যায় থেকে এবং সিলেট মহানগর পর্যায়ে দুদকে যোগাযোগ করা হয়েছে, সেখানে তালিকা নাই। এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট, জামাত তার প্রতিবাদ করেছে, সংবাদ সম্মেলন করেছে, আগামীকাল সেটা আপনারা দেখবেন হয়তো, বা আপনি টকশো শেষে সেই বিবৃতি দেখতে পারেন। জি, দুদকের অরিজিনাল যে লিস্টটা রিসার্চ টিমকে সেটাও খুঁজে বের করার জন্য রিকোয়েস্ট করছি। অনুষ্ঠান চলাকালেই যেন আমরা লিস্টে কি আছে সেটা জানাতে পারি। সময়ও অবশ্য খুব বেশি নেই, আপনারা চেষ্টা করতে থাকুন। জি, আজিজুল বারী হেলাল, ছাত্রদল বলেছে ডাকসুতে নির্বাচিত হলে গণরুম, গেস্ট রুম থাকবে না,
কথা দিয়েছে তারা, কথা রাখতে পারবে কিনা? কারণ বিশেষ করে যদি আগামী নির্বাচনে বিএনপি জিতে তারপরের যে কটা মাস থাকবে ছাত্র দল পারবে কথা রাখতে? অতীত ইতিহাস তো বলে না তা। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে যে নির্যাতন, গণরুম বলতে বোঝায় যে সমস্ত ছেলেরা আপনার হলে সিট পায় না, তখন ওই আমাদের সময় আমি দেখতাম যে ওই গেম রুম, টেলিভিশন রুম এগুলো রাখতে যায় থাকে, এগুলো আমরা গণরুম বলতাম। কিন্তু এই আওয়ামী লীগের এই 17 বছরে দেখি আমি যে গেস্ট রুমে ছাত্রলীগের নেতারা বসতো, বিভিন্ন লোককে এনে টর্চার করতো, আবার নিজেরা কয়েকটা রুম ফাঁকা করে নিয়ে সেটাকে সাধারণ ছাত্রগুলোর গণরুম বলতো, সেখানে আবার বিভিন্ন রকম নির্যাতন চলতো, বিভিন্ন রকম ফাঁকা চলতো। এইটা এই 17 বছরে তৈরি হয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্র দলের দেখেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসুতে তাদের নির্বাচনের ইতিহাসটা আপনি দেখেন। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 89-তে আমাদের সময় প্রথম ডাকসু নির্বাচন হয় দীর্ঘ বিরতির পরে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 79, 80, 81, এরপরে 82-83 নির্বাচন বন্ধ। আবার 89 সালে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন ডাকসু দেবে, সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ করা হয়েছিল, সব ছাত্র সংগঠন এক। আমরা ডাকসুতে মাত্র 700 থেকে 1000 ভোটের পরাজিত হয়েছিলাম, এবং হলগুলোতে আমরা মিক্সড প্যানেল, অনেক জায়গায় অনেকে একক প্যানেলও জিতেছিলাম, হলগুলোতে আমরা ভালো রেজাল্ট করেছিলাম। এবং সেই সময় আপনার বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা 89 পরিবেশটা দেখেন যে, আর এরপর 90 যখন আসলো তখন আমরা ছাত্রদল তার ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, সমস্ত সংগঠনকে পরাজিত করে আমরা ডাকসু হল সহ একটা ব্যাপক বিজয় লাভ করলাম। করার পরে আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে গেলাম এবং এরশাদকে ফাইনালি আপনার ডাকসুর নেতৃত্বে পতন করা হলো। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে আপনার একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রাখবার জন্য এই গেস্ট রুম, গণরুমের কালচার কোনো আমলেই ছিল না। বিএনপি 2001 থেকে 500 ছিল না। আমি তখন ছাত্রদলের প্রতিনিধিত্ব করতাম। আমাকে যদি কেউ বলতে পারেন যে কোথাও গণরুম বা গেস্ট রুম কালচার ছিল, তারা তো ওই সময় যারা ছাত্রলীগ করতো তারা আমার এই বক্তব্য শুনছে। আমি তখন ছাত্রদলকে নেতৃত্ব দিতাম। বাড়ি হেলাল, আমি আসলে মানতে পারছি না, ওই সময় আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, মানে আমিও একটি হলে থাকতাম। আপনি বলেন আপনি যে হলে থাকতেন সেই হলে শামসুন্নাহর হলের ঘটনার কথা মনে আছে? শামসুন্নাহর হলে ঘটনায় কি হয়েছিল? শামসুন্নাহর হলে ঘটনায় কি হয়েছিল? প্রভোস্টকে আটকে রেখেছিল। ছাত্রদল কি ওই যে পুলিশের পক্ষে ছিল? ছাত্রদল প্রভোস্টের পক্ষে ছিল। আনোয়ারুল আজিম স্যার পদত্যাগ করলো। আমরা কি ছাড়ের পক্ষে ছিলাম? বিসির পক্ষে ছিলাম? প্রক্টরের পক্ষে ছিলাম? বা পুলিশ যে হলে ঢুকলো শামসুন্নাহর, শিক্ষার্থী নির্যাতন আমি নিজ চোখে দেখেছি। ছাত্রদল তো ইনভলভ ছিল না, ছাত্রদল তো ইনভলভ ছিল না। ছাত্রদল আপনার ওই পুলিশের সঙ্গে, আজিজুল বাড়ি হেলাল পুলিশের সঙ্গে ছাত্রদল নিজে ছিল। আমি সেই হলের শিক্ষার্থী, আমি জানি, আমি আমার সচক্ষে দেখা। এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি শামসুন্নাহর হলের ঘটনায় ছাত্রদল আপনার ছাত্রীদের পক্ষে ছিল, আপনার বিসির পক্ষে সাক্ষী তো আমাকে আমিও তো তখন ছিলাম। তাহলে হয় আমি মিথ্যা বলছি অথবা আপনি মিথ্যা বলছেন। না না, আমি তখন ছাত্রদলের ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি তখন ক্যাম্পাসে ছিলাম। তাইলে আইদার আই এম টেলিং লাই or you are telling lie. So the people will judge. Those people are hearing to you and me, they will judge who is telling. এটা আজকে আমার আলোচনার টপিক না। এখন কথা হচ্ছে যে আমি একটু আরেকটা কথা বলি। দেখেন আরেকটা কথা বলি। দেখেন ক্যাম্পাসে এই যে আমাকে আরাফাত ইয়াসিনকে আমি বলতে চাই যে কি চাঁদাবাজি, লুটতরা যেগুলো জামাতের আদর্শের সাথে যায় না, তাহলে কি এনসিপির আদর্শের সাথে যায়? তাহলে কি গণসংহতির আদর্শে যায় না বিএনপির আদর্শের সাথে যায়? কিন্তু বলতেই দিলেন না, বিএনপির আদর্শের সাথে যায়। আমি সেটা বলছি। অথচ আপনি দেখেন এই সিলেটের সাদা পাথরের ব্যাপারে জামাতের যে ওইখানকার এমপি দ্বারাই আমি নিজে বক্তব্য শুনেছি ভিডিওতে, তিনি বলছেন যে 2019 সালে সিলেটের সাদা পাথরকে বলা হয় ভোলাগঞ্জের পাথর। এই পাথরটা ওঠা সরকার নিষেধ করে যে সিলেট থেকে পরিবেশবাদীদের চাপে কেউ পাথর আনতে দেবে না। তখন আমাদের দেশ ভারত, ওমান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম থেকে পাথর ইম্পোর্ট করতো এবং কন্ট্রাক্টরিতে ওই লেখা থাকতো শিডিউলে ভারতের পাকুর পাথর থাকিতে হইবে। আমরা তখন বলতাম কি আমাদের দেশের পাথর তুলতে পারবো না। কয় দেশের পাথর তুললে পরিবেশবিদ্যা বলতো যে ওই যে ভূকম্পনের কি হয়, আরও অনেক সমস্যা হয়। এই কথাটা জামাতের ইসলামের ওই নেতা বলছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভোলাগঞ্জের পাথর তোলা যাবে না, এই সিদ্ধান্ত আমরা মানি না, কারণ আমাদের অঞ্চলের পাথর কিভাবে আমরা এই পাথর দিয়ে কি করবো এটা আমরাই সিদ্ধান্ত নেব। সুতরাং এইটা এবং জামাতের কয়েকজনের যে ওই পাথরের গদি আছে
এই 7 জনের গদি থেকে এই পাথর উদ্ধার করা আপনারা হয়েছে। নিজেরাই নিজেদের আরেকটা দমন কথা, ফাঁস করে ঢাকা দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের জি, ক্যাম্পাসে আজল আপনারা যে বাড়ি অশ্লীল শেষ করতে হবে, স্লোগানটা শেষ করতে হবে। দিলেন, অশ্লীল স্লোগান কি ইসলামের আদর্শের সাথে যায়? আপনারা চবর্গীয় শব্দ দিয়ে জাতীয়তাবাদী ছাত্রকে গালাগাল করলেন, সেটা কি ইসলামের আদর্শের সাথে যায়? ইয়াসিন আরাফাত প্লিজ, আপনি যে তথ্য দিয়েছেন সেটি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভুল। দুদকের লিস্টটি আমার কাছে এসেছে 3 নম্বর এবং 4 নম্বরে জনাব আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, আমির সিলেট মহানগর জামাতে ইসলামী এবং জনাব জয়নাল আবেদিন, সেক্রেটারি সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদকের তালিকা এটা লেখা আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই তথ্য থেকে থাকে এটা ষড়যন্ত্র অংশ, কারণ এটা মানুষ হাসবে যারা প্রকাশিত মহানগরে। আমি জি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি থাকুন, আমি আপনার কাছে আসব। কথা বলছেন জোনায়েদ সাকি, জি আমার আলোচনার বিষয় আছে। জোনায়েদ সাকি, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়। ভারতের বিষয়ে আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। কলকাতায় দলটি কার্যালয় খুলেছে বলে আমরা বিবিসির খবরে জানতে পেরেছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি এসব কার্যালয় বন্ধের আহ্বানে দেশটি সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হলো, এতে আপনি কিসের লক্ষণ বা ইঙ্গিত দেখেন? আচ্ছা, তার আগে আমি একটু আপনার আগের বিষয়ে বললেন, এই যে কয়েকটি রাজনৈতিক দলের নাম দিলেন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আওয়ামী লীগ, সব দল মানে এটা কি? মানে সব দলে বাকি সব ব্র্যাকেটের মধ্যে পড়ে? কোথায় গণসংহতি ওখানে কোনো কিছুর সাথে যুক্ত নয়। গণসংহতি সারা দেশের কোথাও কোনো চাঁদাবাজির সাথে যুক্ত নয়। আচ্ছা, কোনো জায়গায় কোনো কিছুর সাথে যুক্ত নয়। গণসংহতি সেই আসলে লোকবল আছে চাঁদাবাজি করার জন্য, তো একটা লোকবল লাগে। লোকবল আছে, বহু জায়গায় লোকবল আছে, বহু জায়গায় লোকবল আছে। এটা হচ্ছে পলিটিক্যাল ডিসিশন। এই যে অন্যদেরকে ছোট করে করা, গণমাধ্যমের আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলা কে বড় কে ছোট, নির্বাচনটা আসুক তারপর আমরা দেখবো। আচ্ছা, তারপরে জায়গায় আসি যে ভারতের প্রশ্ন। ভারতের প্রশ্নটা বাংলাদেশে আমরা সবসময় বলেছি যে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি এইটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। ভারত এখানে যেভাবে তার নিজস্ব স্বার্থে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপই কেবল নয়, আমাদের এখানে বিভাজনকে কাজে লাগিয়ে তারা সম্পূর্ণ একটা নিজেদের অনুগ্রহপ্রাপ্ত সরকার ব্যবস্থা কিংবা সরকার কায়েম করেছিল, সেটারই বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে অভ্যুত্থানে। ভারত সরকারকে এটা অনুধাবন করতে হবে। আমরা বারবার বলছি, বাংলাদেশের মানুষ ভারতের এই তাদের যে কর্তৃত্ব, আমাদের রাজনীতি, আমাদের ভবিষ্যতের উপরে, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে। কাজেই বাংলাদেশের যে রাজনৈতিক এবং আইনি সিদ্ধান্তগুলো, সেইগুলোকে সম্মান দেখানো ইকুইটির, ন্যায্যতার গুরুত্বপূর্ণ অংশ। ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের ক্ষেত্রে যদি সুসম্পর্কের পক্ষে হয়, তাহলে বাংলাদেশ সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করছে সেটাকে ভারত সরকার কিভাবে দেখছে, কতটা বাস্তবায়ন করছে, তার উপরে কিন্তু বাংলাদেশও ঠিক করবে যে তারা আসলে কতটা সুসম্পর্কের ব্যাপারে আগ্রহী। জি নিশ্চয়ই। মুশফিকুস সালেহীন, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন। একইভাবে পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীরা বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চুক্তিটি হবে 5 বছরের জন্য। এর ফলে যাদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট আছে তারা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে যারা পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট বহন করছেন তারাও বিনা ভিসায় বাংলাদেশে সফর করতে পারবেন। এই ধরনের চুক্তি আরও 31টি দেশের সঙ্গে আছে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তানের সাথে এই মুহূর্তে চুক্তিটি জরুরি কেন? আমি এই বিষয়ে আসছি, তার আগে ছোট্ট করে একটু অ্যাড্রেস করি, যেহেতু সাকিব এবং হেলাল ভাই দুজনেই বলেছেন। দেখুন, আমি যখন বলেছিলাম যে ওইটা আসলে বলতে চেয়েছিলাম বিএনপির নির্বাচনে জেতার সম্ভাবনা নিয়ে, সেখানে কোনোভাবেই গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বিএনপির অবদানকে ছোট করতে চাইনি। অবশ্যই এই 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি, জামাত, যাত্রাবাড়ি বা মোহাম্মদপুরের মাদ্রাসা অথবা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী, স্কুল কলেজ শিক্ষার্থী, অথবা 2 তারিখে যারা দ্রোহযাত্রা করেছিলেন, সকলের সম্মিলিত শক্তি আসলে আওয়ামী লীগকে হারাতে পেরেছে। কেন বলেছিলাম সেটার জায়গা ছিল আমাদের আজকের তারিখটা যদি মনে করি, আজকে 21শে আগস্ট। এই 21শে আগস্টে কিন্তু গ্রেনেড হামলাটা হয়েছিল আওয়ামী লীগের উপর। তো আওয়ামী লীগ যে একটা দানবে পরিণত হয়েছিল, এটা শুধুমাত্র আওয়ামী লীগ নিজের কারণে হয়নি, এটা বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেম সেটার কারণে হয়েছিল। সেইখানে ধরা যাক 2001 থেকে 2005-এ যে বিচারহীনতার সংস্কৃতি, যে অমুসলিমদের উপর যে ধারাবাহিক নিপীড়ন আমরা দেখেছি, অথবা আমরা
কিভাবে পরের নির্বাচনে নিজেদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় রাখতে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য বিএনপি জামাত জোট যা যা করেছিল সেটার কারণে কিন্তু মানুষ বীতশ্রদ্ধ ছিল। তার কারণেই আমরা মনে করি যে 2014 সালে আওয়ামী লীগের মতো একটা সরকারের বিরুদ্ধেও আসলে জনগণ বিকল্প পাচ্ছিল না। তখন যে বিকল্প কি এই ধরনের একটা জিনিস একটা জনপ্রিয়তা একটা সময় পেয়েছিল, তখন এই কারণেই বিএনপির পেছনে হয়তো ওই সময় আমরা জনগণ দেখতে পাইনি। যখন আমাদের সকলের দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমরা সম্মিলিতভাবে, অবশ্যই এখানে বড় রাজনৈতিক শক্তি সংগঠন হিসেবে বিএনপি জামাতের বড় ভূমিকা ছিল, বা গণসংহতি আন্দোলন বা নাগরিক ঐক্য এদের ভূমিকা ছিল। তাই মূল বিষয়টি হচ্ছে যে বিএনপি যে ধরে নিচ্ছে যে আসলে এখন সবচেয়ে বড় অন্য রাজনৈতিক দলটি মাঠে নেই দেখে বিএনপি অটোমেটিক জিতে যাবে, সেটার আসলে আমরা এভিডেন্স গত 15 বছর ধরেই খুব বেশি দেখেছি তা নয়। এরপরের জায়গাটি ছোট্ট করে আরেকটু যেটা বলি সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যেই কথাটি আপনি আজকে শুরুতে একটা কথা বলেছেন যে আসলে জনগণ কি চায় সেটা যাচাই করার উপায় কি, সেটা উপায় যদি নির্বাচন হয়, আমরা বলছি গণপরিষদ নির্বাচন করেন। নির্বাচনে মানুষ ঠিক করে তার ইকোনমিক পলিসি কি হবে, তার ট্যাক্স রেট কি হবে, তার পরিবেশ নিয়ে আইন কি হবে, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে। পিআর নিয়ে আলোচনা আপনি কখনো নির্বাচনের মধ্যে দেখবেন না। গণপরিষদ নির্বাচন যখন হবে তখন ওই অ্যাসেম্বলির এই ম্যান্ডেটটাও থাকবে, মানুষের মধ্যে এই আলোচনাটাও থাকবে, এবং প্রার্থীও ওই রকমই যাবে গণপরিষদে যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। এখন পাকিস্তানের প্রশ্ন যেটা বললেন, আমার কাছে মনে হয় যে আসলে গত 15 বছরে পাকিস্তান একটা স্বাভাবিক অন্যান্য একটা দেশ হিসাবে স্বাভাবিক যেই সম্পর্কটাও বাংলাদেশের সাথে পাকিস্তানের থাকতে পারতো সেটাও আসলে অনেকাংশেই ছিল না, আমরা দেখেছি। তো এই কারণে এটাকে যদি কিছুটা স্বাভাবিক করতে চায় সরকার, সেটাকে আমরা নেতিবাচকভাবে দেখি না, যদি অন্যান্য সকল দেশকে যেভাবে ট্রিট করা হয় সেটাই করা হয়। কিন্তু আসলে প্রশ্নগুলো তৈরি হয় আসলে কিছু কিছু ক্ষেত্রে, ওই যে অনেকে মনে করেন যে বর্তমানে সকল দেশ আর পাকিস্তানকে একইভাবে ট্রিট করার কোনো অপশন আছে? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে কূটনৈতিকভাবে। ধরুন মানে ভারত তো বাংলাদেশে 15 বছর ধরে এক ধরনের ফ্যাসিবাদকে, এখনো আপনি একটু আগে যে আলোচনাটা করলেন, তারা তো এটাকে প্যাটার্ন করে যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের আঞ্চলিক এক ধরনের সহযোগিতা প্রয়োজন। তার মানে আমি পাকিস্তান আমার সাথে যেটা করেছে তার কাছ থেকে আমি যে ক্ষতিপূরণ চাই, তার গণহত্যা স্বীকার করুক সেটা চাই, সেটার সাথে তো আমার মত পার্থক্য নেই। আপনার উত্তর পরিষ্কার। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।